আসসালামু আলাইকুম সবাইকে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি অর্থাৎ তোমরা যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশনটাকে আরো বেটার করার জন্য আমরা আজকে কেমিস্ট্রি ক্লাসটি নিয়ে এসেছি এবং আজকের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের এমসিকিউ সলভ করব বিভিন্ন চ্যাপ্টারের। তো এই এমসিকিউ গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এই এমসিকিউ গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষি গুচ্ছ, তারপর হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, জিএসটি, এইরকম বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অলরেডি আসছে। তোমরা যদি প্রশ্ন ব্যাংক একটু ঘাটাঘাটি করো তাহলে এই কোয়েশ্চেন গুলো দেখতে পাবে এবং এই টাইপের কোয়েশ্চেন গুলোই পরীক্ষায় বেশি আসে। তো আজকে আমরা এই কেমিস্ট্রির এখানে যে কোয়েশ্চেন গুলো আমরা সলভ করব এক্সামমেটের পক্ষ থেকে। তো তোমরা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা করলে আই থিংক তোমাদের ক্লিয়ার হবে এবং তোমাদের সাথে আমি আছি। আমার নাম হচ্ছে রিয়াজ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিপার্টমেন্টে। তো আর বেশি কথা বলবো না, চলো ভাইয়া আমরা শুরু করি। ঠিক আছে? তো ভাইয়া দেখো, প্রথমে আমাদের যে কোয়েশ্চেনটা এখানে আছে সেটা হচ্ছে কোন ইলেকট্রন বিন্যাসে কোন ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। হ্যাঁ, সবচেয়ে কম কিন্তু বলছি, সবচেয়ে কম পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। আচ্ছা, তো এর আগে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা মৌল আইডেন্টিফাই করতে হবে। দেখো ভাইয়া, যে এ নাম্বার অপশনে কি আছে? 1s2 2s2 2p4, তার মানে হচ্ছে 4 5 6 7 8, মানে এখানে হচ্ছে 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন মানে কি এখানে কি আছে? 8টা ইলেকট্রন মানে হচ্ছে এখানে কি আছে? অক্সিজেন আছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে বি নাম্বার অপশনে 1s2 2s2 2p6 3s1, এখানে কি আছে? এটা হচ্ছে সোডিয়াম, 11টা ইলেকট্রন। তারপর সি নাম্বার দেখো 1s2 2s2 2p6 3s2, মানে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আর 1s2 2s2 2p2 2 4 6, মানে এটা হচ্ছে কার্বন। তার মানে আমার এখানে কি কি মৌল আছে? অক্সিজেন আছে, তারপরে কার্বন আছে, হ্যাঁ, তারপরে সোডিয়াম আছে, তারপরে ম্যাগনেসিয়াম আছে। এই চারটা মৌল এখানে আমাদের অপশনে দেওয়া আছে। এখন এই চারটার মধ্যে আমাকে বলতে হবে যে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম কোনটা। তবে আমরা কি জানি ইন জেনারেল, যে 19 আমরা পড়ে আসছি, এইচএসসি তো পড়েছি, আশা করি এটা জানি। সেটা হচ্ছে যদি একই গ্রুপের মৌল হয় তাহলে একই গ্রুপের মৌল যদি উপর থেকে নিচে নামে তাহলে কি হয় ভাইয়া? একটা করে নতুন করে শক্তি স্তর বাড়ে, দ্যাটস ওয়াই আকারও বাড়ে। আর যদি একই পর্যায়ে হয় তাহলে বাম থেকে ডানে গেলে শক্তি স্তর বাড়ে না, কিন্তু নতুন করে একটা ইলেকট্রন যুক্ত হয়, ফলে লাস্ট শেলের ইলেকট্রন ডেনসিটি বাড়ে। এই জন্য একই পর্যায়ে আমরা যখন বাম থেকে ডানে যাব ততই কি হবে? আকারটা, মানে ইলেকট্রন ডেনসিটি বাড়ার কারণে নিউক্লিয়াসের সাথে লাস্ট শেল ইলেকট্রনের যে আকর্ষণ সেটা বেশি হবে, ফলে আমাদের যে আকার সেটা ছোট হয়ে যাবে। এটা হচ্ছে কথাবার্তা, জেনারেল কথাবার্তা আর কি। তো এখানে কি হয়েছে দেখো, এ নাম্বার অপশনে আর হচ্ছে সি নাম্বার অপশনে দেখো কি আছে? সোডিয়াম আছে আর ম্যাগনেসিয়াম আছে। তো চিন্তা করো, আমাদের কার্বনে কয়টা শক্তি স্তর ভাইয়া? দুইটা শক্তি স্তর। অক্সিজেনে কয়টা শক্তি স্তর? দুইটা শক্তি স্তর। কিন্তু সোডিয়াম আর ম্যাগনেসিয়ামে কিন্তু তিনটা শক্তি স্তর। তো দুইটা শক্তি স্তরের তুলনায় যদি তিনটা শক্তি স্তর থাকে তাহলে কি ভাইয়া তিনটা শক্তি স্তরের আকার কি বড় না? এটা তো বুঝতে পারছো। তার মানে এখানে সোডিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম হওয়ার কি কোনো চান্সই নেই, বি আর সি অপশন হওয়ার কোনো চান্স নেই। এখন আছে কি দুইটা অপশন, কার্বন আর অক্সিজেন। একটু খেয়াল করি দেখো, কার্বনও কত? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 আর অক্সিজেনের কত? 8। কার্বনও 2 নাম্বার পর্যায়ের মৌল, অক্সিজেনও কত? 2 নাম্বার পর্যায়েরই মৌল। কিন্তু অক্সিজেনের অবস্থান কি? কার্বনের চেয়ে আরো ডানে। আমরা আগেই বলছি যদি একই পর্যায়ের মৌল হয় তাহলে যে মৌলটা যত ডান দিকে থাকবে সেই মৌলটার আকার নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন আকর্ষণের কারণে যত ডান সাইডে থাকবে সেই ডান সাইডের মৌলটার আকার কি হবে? তত ছোট হবে। দ্যাটস ওয়াই এখানে আমার অক্সিজেন পরমাণুর আকারটা কি হবে? সবচেয়ে ছোট হবে বা সবচেয়ে কম হবে। তার মানে আমার অপশন এ ইজ কারেক্ট। অপশন এ নাম্বারটা হচ্ছে এটা সঠিক অ্যান্সার। আই থিংক এটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি বলতো সবচেয়ে বড় কোনটা, তাহলে দেখো এখানে সোডিয়াম আছে আর এখানে ম্যাগনেসিয়াম আছে। তো বড় বললে এটা যেহেতু একই গ্রুপের, সরি, সোডিয়াম সোডিয়াম আর ম্যাগনেসিয়াম তো অবশ্যই একই গ্রুপের না। এখানে সোডিয়াম আর এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম।
তো সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে আবার সোডিয়ামের পরে হচ্ছে ম্যাগনেসিয়ামের অবস্থান। তো এখানে আবার সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধটা বড় হইতো, কারণ সোডিয়াম তো বামের মৌল আর কি, ম্যাগনেসিয়ামেরটা সোডিয়ামের চেয়ে আরেকটু ডানে। তো ঠিক আছে ভাইয়া, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এখানে কাজ করতেছে একটু ভাইয়া। আচ্ছা 1 মিনিট ভাইয়া। আচ্ছা দেখো, এরপরে এই যে 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো ভাইয়া, নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? হ্যাঁ, নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ হয়। তো কে আগে প্রবেশ করবে ভাই? আমরা তো জানি যে আউবাউ নীতি অনুসারে যেই অরবিটালের অরবিটাল নিম্ন শক্তির অরবিটাল, সেটাতে ইলেকট্রন আগে ঢুকবে, আর উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তার মানে এই যে কোনটা উচ্চ শক্তির অরবিটাল আর কোনটা নিম্ন শক্তির অরবিটাল, এটা আমরা বুঝি কিভাবে? n প্লাস l এর ভ্যালু দিয়ে, তাই না ভাই? n প্লাস l এর ভ্যালু দিয়ে। তাহলে এখানে sp-df আছে, তাহলে আমরা তো জানি s অরবিটালের জন্য l এর ভ্যালু কি? l এর ভ্যালু হচ্ছে 0, তাই না? আর p অরবিটালের জন্য l এর ভ্যালু কত? 1। ডি অরবিটালের জন্য এল এর ভ্যালু কত? 2। এফ অরবিটালের জন্য হবে এল এর ভ্যালু 3। এটা তো আমরা আশা করি জানি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে প্রত্যেকটা কি করব? n প্লাস এল এর ভ্যালু বের করব। তাহলে দেখো 4f মানে কি? এখানে 4f মানে হচ্ছে n এর ভ্যালু 4, হ্যাঁ, n এর ভ্যালু 4। আর f এর জন্য l এর ভ্যালু কত হবে? এই যে দেখো 3 হবে। মানে 4 প্লাস 3 ইকুয়ালস টু কত? 7। এখানেও দেখো, এখানে হবে 5 প্লাস ডি এর জন্য এল এর ভ্যালু 2, 5 প্লাস 2 এটাও 7 হবে। আর এখানে হবে 7 প্লাস এস এর জন্য 0, এটা 7। আর এটা 6p, এটা 6 প্লাস 1, এটাও 7। এখন কথা হচ্ছে ভাই, একটু আগে আমি বলছি যে n প্লাস এল এর ভ্যালু যার কম সেটা নিম্ন শক্তির অরবিটাল, সেটাতে ইলেকট্রন আগে ঢুকবে। কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে সবকটাতে n প্লাস এল এর ভ্যালু সমান। যদি এমন হয় যে n প্লাস এল এর ভ্যালু সমান হলে, কি হলে? সমান হলে যার যার n এর মান কম, যার n এর মান কম, সেটা নিম্ন শক্তির অরবিটাল, সেটা নিম্ন শক্তির অরবিটাল। ঠিক আছে? তার মানে ভাই দেখো, আমাদের 4টা অপশনের মধ্যে এই n প্লাস l এর ভ্যালু প্রত্যেকটাতেই সমান। তাহলে n এর ভ্যালু কম কার? n এর ভ্যালু কম হচ্ছে এই যে দেখো 4f, এখানে কিন্তু n এর ভ্যালু 4, এটাতে 5, এটাতে 7, এটাতে 6। তার মানে n এর ভ্যালু কম কিন্তু 4f এর 4 এর। তার মানে আমার অপশন এটা হচ্ছে কারেক্ট। এখানে n এর ভ্যালু কম, এইজন্য এটা নিম্ন শক্তির অরবিটাল এবং এটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে ভাইয়া? তো দেখো আমরা নেক্সটে চলে যাই। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে বলছে কি নিচের কোনটি অনুবন্ধী অম্লক্ষারক যুগল? হ্যাঁ, অনুবন্ধী অম্লক্ষারক যুগল। তো এই অনুবন্ধী অম্লক্ষারক যুগল কারা হবে? সেটা এই যে অম্লক্ষারক যুগল অনুবন্ধী, এই টার্মটা আসছে কই থেকে? ব্রনস্টেড-লাউরি মতবাদ থেকে। ব্রনস্টেড-লাউরি মতবাদ কি বলছে? যে পরমাণু, যে আয়ন বা যেই যৌগ হাইড্রোজেন মানে প্রোটন দান করে সে অ্যাসিড, যে প্রোটন গ্রহণ করে সে ক্ষার। তো আমার এই 4টা অপশনের মধ্যে এখানে অপশন বি ইজ কারেক্ট। কেন কারেক্ট আমি বলতেছি, এক্সপ্লেইন করতেছি। ধরো আমার এখানে কি আছে? H2O আছে, পানি। এখন পানি কি করতে পারে? পানি কিন্তু একটা হাইড্রোজেন ছেড়ে দিতে পারে। তো পানি যদি একটা হাইড্রোজেন ছেড়ে দেয়, তাহলে কি হবে? H প্লাস হবে, আর হচ্ছে কি হাইড্রোক্সিল মাইনাস হবে। এটা যদি পানি যদি একটা প্রোটন ছেড়ে দেয়। আর যদি এমন হয় পানি যদি একটা প্রোটন অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, তাহলে কি হবে? এখানে হাইড্রোনিয়াম আয়ন হবে, H3O+, এই যে হাইড্রোনিয়াম আয়ন। তার মানে দেখো এখানে পানি কি করছে? H+টা কি করছে? গ্রহণ করছে। আবার পানি H+টা ছেড়েও দিতে পারে। তো পানি যখন H+টা গ্রহণ করছে, তখন এখানে পানিটা কিন্তু ক্ষার। হ্যাঁ, পানিটা কি? ক্ষার। আর একটা ক্ষার একটা প্রোটন গ্রহণ করছে, তার মানে পানিটা কিন্তু ব্রনস্টেড-লাউরি ক্ষার। ঠিক আছে? তো একটা ক্ষার পানি বা পানির যে একটা পানি
বা একটা ক্ষার যদি প্রোটন গ্রহণ করার পরে নতুন যেই আয়নটা তৈরি হবে বা যা থাকবে এটাকে বলা হয় ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। হ্যাঁ, অনুবন্ধী অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী অ্যাসিড। তার মানে কি ভাইয়া, দেখো এই পানি যেহেতু একটা প্রোটন গ্রহণ করার পরে হাইড্রোনিয়াম আয়ন হয়েছে, তার পানিটা হচ্ছে ক্ষার, যেহেতু প্রোটন গ্রহণ করছে আর গ্রহণ করার পর কি এইটা তৈরি হয়েছে হাইড্রোনিয়াম আয়ন। তার মানে হচ্ছে এই পানি আর হচ্ছে এই হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে একজন আরেকজনের অনুবন্ধী অম্ল ক্ষার যুগল। এটা কিন্তু আর এখানে যে বাকি তিনটে অপশনের মধ্যে কোনোটাই পসিবল না। হ্যাঁ, তোমরা একটু চেক করলে দেখতে পাবা। এই জন্য অপশন বিটা কারেক্ট। আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। দেখো এখানে বলা আছে কি কোন পিএইচ মানে দ্রবণটিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি। পিএইচ পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে তুমি যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করো তাহলে দেখবে কি ধরো আমি পিএইচ একটা র্যান্ডম ধরে নিলাম। হ্যাঁ, ধরো 9.5 আমি ধরছি। হ্যাঁ, তাহলে কি হবে 9.5 ইকুয়ালস টু মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে আমার লাগবে কি, আমার তো এইচ প্লাস লাগবে, এইচ প্লাস লাগবে। এইচ প্লাস এর ঘনমাত্রা যদি আমরা বের করি তখন এটা এনটি লগ হয়ে যাবে, এনটি লগ, এনটি লগ, তারপর ব্র্যাকেটে হবে 9.5, ওই মাইনাসটা আর কি, ওই যে মাইনাসটা এখানে থাকবে। তাহলে এনটি লগ যেহেতু এখানে বলা আছে তার মানে এটা কি হবে 10 টু দি পাওয়ার মাইনাস 9.5। তার মানে শর্টকাট হচ্ছে তোমার কাছে যদি পিএইচ ইকুয়াল টু সামথিং দেওয়া থাকে তাহলে হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা এটা বের করার শর্টকাট হয়েছে 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। এটা হচ্ছে শর্টকাট আর কি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করার উপায়। তাহলে দেখো এটা কত হবে, হাইড্রোজেনের ঘনমাত্রা 10 টু দি পাওয়ার মাইনাস 9.5, কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 9.5, এটা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 7.4 হাইড্রোজেনের ঘনমাত্রা আর কি। এটা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 2.3, এটা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 5.6। তাহলে এখানে দেখো যে এখানে এই চারটা অপশনের মধ্যে যে যেহেতু 10 টু দি পাওয়ার মাইনাস সবগুলো ভ্যালু, এজন্য মাইনাসের ভ্যালু যেটা কম, মানে এই যে মাইনাস 2.3 কিন্তু এখানে সবচেয়ে, দেখো কেন যে মাইনাস 2.3 এই ভ্যালুটা কিন্তু সবচেয়ে বেশি এখানে। হ্যাঁ, এই ভ্যালুটা কিন্তু মানে এই ঘনমাত্রাটা সবচেয়ে বেশি। 10 টু দি পাওয়ার মাইনাস যত বেশি হবে, ধরো মাইনাস মাইনাস এই মাইনাসের এখানে যে ভ্যালুটা এটা যত বেশি হবে টোটাল ভ্যালুটা তত ছোট হবে। ঠিক আছে, তার মানে মাইনাসের পরে ভ্যালুটা যত কম হবে সেটা তত বড় হবে। তো এখানে দেখো মাইনাসের পরে ভ্যালু সবচেয়ে কম কিন্তু এইটা সি নাম্বার অপশনে, তার মানে এটার ঘনমাত্রায় কি হবে সবচেয়ে বেশি হবে। আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পেরেছো। সোজা কথা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাসের পরে পিএইচ এর চার যে ভ্যালুগুলো থাকবে সবচেয়ে ছোট যেটা ওইটা ঘনমাত্রা বেশি হবে। ঠিক আছে, আচ্ছা তো নেক্সটে আমরা চলে যাই। দেখো এখানে বলা আছে কি জলীয় দ্রবণে পিএইচ বেশি কোনটি। হ্যাঁ, পিএইচ বেশি মানে কোন, এখানে চারটা দেওয়া আছে, ঘনমাত্রাও দেওয়া আছে, তোমাকে পিএইচ বের করতে বলছে। তাহলে চিন্তা করো একটা জিনিস, পিএইচ বেশি হবে কার? পিএইচ বেশি হবে কার? অবশ্যই সেটা কি হইতে হবে, ক্ষার হইতে হবে। তোমাকে কিন্তু এগুলো মানে যেহেতু অ্যাডমিশনে পড়তেছো তোমাকে একটু টেকনিক্যালি অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে ক্ষার, এখন ক্ষার তো দুই ধরনের আছে তাই না, একটা সবল ক্ষারও আছে আবার কি আছে দুর্বল ক্ষারও আছে তাই না, সবল দুর্বল দুই ধরনের ক্ষারই আছে। তো সবল ক্ষার কি হবে, দুর্বল ক্ষার কি হবে? তো এই সবল ক্ষারের পিওএইচ পিওএইচ কি হবে, কম হবে। আর এটার পিওএইচ কি হবে, দুর্বল ক্ষারের পিওএইচ বেশি হবে। তো একটা সবল ক্ষারের পিওএইচ যত কম পিএইচ কি, পিএইচ তত বেশি, পিএইচ তত কি বেশি, কারণ আমরা জানি যে পিএইচ আর প্লাস পিওএইচ এই দুইটা মিলিয়ে হবে কত 14। ঠিক আছে, তার মানে হচ্ছে সবল ক্ষার যেটা সেটা পিওএইচ কম হবে। পিওএইচ কম হলে তুমি 14 থেকে কম একটা জিনিস বিয়োগ করতেছো তাহলে পিএইচটা বেশি হবে না, খুবই নরমাল একটা জিনিস। এখানে দেখো এখানে আমার চারটা জিনিস, একটা হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, আর হচ্ছে একটা লবণ সোডিয়াম ইথানোয়েট। এই চারটা অপশনের মধ্যে একটু খেয়াল করো, এই যে অ্যামোনিয়াটা, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা দুর্বল ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি ভাইয়া, দুর্বল ক্ষার। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল ক্ষার। আর এখানে
তোমরা তো এটা জানোই আশা করি। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, হ্যাঁ, এটা হচ্ছে কি সবল ক্ষার, তাই না? তো এটা যেহেতু সবল ক্ষার আর অ্যামোনিয়াম ক্লোরাইড তো একটা লবণ, এটার পিএইচ তো বেশি হবে না, তাই না? আর এখানে হচ্ছে সোডিয়াম ইথানোয়েট, এটাও একটা লবণ, এটাও একটা লবণ, এটাও একটা লবণ। তো এই দুইটা তো অ্যান্সার হওয়ার কোনো চান্সই নাই। এই চান্স আছে এই দুইটার, এ আর বি। মানে এর যেহেতু দুর্বল ক্ষার, তো দুর্বল ক্ষারের পিএইচ কম থাকে, হ্যাঁ। আর যেহেতু এটা সবল ক্ষার, তো এটার পিএইচ কি হবে, বেশি হবে। ঠিক আছে, তার মানে আমাদের অপশন বিটা হচ্ছে কারেক্ট, যেহেতু এটা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা খুবই একটা শক্তিশালী ক্ষার, হ্যাঁ, এজন্য ওর পিওএইচ বেশি, সরি পিওএইচ কম বাট পিএইচ বেশি। আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার। তো আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, 6 নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা, এখানে বলা আছে নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শনে অক্ষম? সক্ষম না কিন্তু ভাইয়া, কি অক্ষম। ঠিক আছে, তো এখানে ক্যানিজারো বিক্রিয়া কারা দেয় সেটাকে আমি জানতে হবে, হ্যাঁ। কারা দেয়? আলফা হাইড্রোজেন বিহীন, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, অ্যালডিহাইড যারা, তারাই কি হবে, ক্যানিজারো বিক্রিয়া দিবে। আর আলফা হাইড্রোজেন যদি থাকে তাহলে ক্যানিজারো বিক্রিয়া দিবেন। তাহলে ভাই অপশন এ দেখো, এই যে এটা তো মূলক, তাই না? আর আলফা হাইড্রোজেন কি, অনেকে জানো না যে আলফা হাইড্রোজেনটা কি। আলফা হাইড্রোজেন হচ্ছে কার্যকরী মূলক, যেই কার্বনে যুক্ত থাকবে সেটাকে বলা হবে আলফা কার্বন। ঠিক আছে, আর ওই আলফা কার্বনে যতটা হাইড্রোজেন থাকবে সেগুলোকে বলা হবে আলফা হাইড্রোজেন। তো একটু খেয়াল করো, আমরা দেখি আলফা হাইড্রোজেন আছে নাকি নাই। প্রথম অপশন কি HCHO, তাহলে HCHO, তাই না? তো দেখো এখানে এটা কি অ্যালডিহাইড, তাই না? এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। তাহলে ভাইয়া এটা তো কার্যকরী মূলক, এই কার্যকরী মূলক তো আমরা বলছি এই একটা কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত থাকে সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন। কিন্তু এখানে তো আলফা কার্বনই নাই, আলফা হাইড্রোজেন আসবে কই থেকে, তাই না? এটা আলফা কার্বনই নাই এর নাম্বার অপশনে। তার মানে এর নাম্বার অপশনে ক্যানিজারো বিক্রিয়া দিবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো সি নাম্বার অপশন, C6H5CHO, মানে এটা হচ্ছে বেনজিন আর হচ্ছে CHO। তো বেনজিনটা আমরা আঁকি, এটা বেনজিন, তারপরে কি এখানে হচ্ছে CHO, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে সি নাম্বার যৌগটা আর কি। তো এটা অনেক সময় কিভাবে লেখা হয়, C6H5CHO। ঠিক আছে, তো CHO কার্যকরী মূলক, এখানে দেখো এই C6H5 এটা হচ্ছে তোমার কি ফিনাইল মূলক, এটা এটা একসাথে থাকে ফিনাইল মূলক। ঠিক আছে, তো এটা যদি একসাথে থাকে দেখো, এটা কিন্তু মানে এই কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে কানেক্টেড সেই কার্বনে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নাই। ঠিক আছে, কোনো আলফা হাইড্রোজেন নাই, এই জন্য ও কি করবে, ও সি নাম্বার অপশনে যেটা আছে বেনজালডিহাইড, এটাও ক্যানিজারো বিক্রিয়া দিবে, কারণ এখানে তো আলফা হাইড্রোজেন নাই, এই জন্য ক্যানিজারো বিক্রিয়া দিবে। আমরা এখন দেখি ডি নাম্বার অপশনে, দেখো এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক, রাইট, CHO। আর এই যে কার্বনটা, মাঝের যে কার্বনটা, এটা হচ্ছে আমাদের আলফা কার্বন। কিন্তু দেখো আলফা কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে? দেখো তোমরা দেখো ডি নাম্বার অপশনে, আলফা কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নাই। তার মানে কি, ও ক্যানিজারো বিক্রিয়া দিবে। এ, সি, ডি এই তিনটা অপশনে ক্যানিজারো বিক্রিয়া দিবে। কিন্তু অপশন বি তে দেখো ভাইয়া, CHO C2H2, এই যে CHO, তারপর হচ্ছে কি C2H2। দেখো এই যে অ্যালডিহাইড মূলকটা, এটা এই কার্বনের সাথে কানেক্টেড, তার মানে এই কার্বনটাকে হচ্ছে আলফা কার্বন। তারপর দেখো এই হাইড্রোজেনটাকে বলা হবে কি আলফা হাইড্রোজেন, এই যে এই হাইড্রোজেনটাকে। তার মানে এখানে আলফা হাইড্রোজেন আছে, এবং যেহেতু এখানে আলফা হাইড্রোজেন আছে তার মানে সে ক্যানিজারো বিক্রিয়া দিবে না। আর আমার কাছে এটাই জানতে চাইছিল যে ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শনে অক্ষম কোনটা, তার মানে এটাই অক্ষম, এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে না কারণ এখানে আলফা হাইড্রোজেন আছে। তাহলে এটা কোন বিক্রিয়া দিবে? এটা দিবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, কারণ যাদের আলফা হাইড্রোজেন আছে তারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়, আর যাদের আলফা হাইড্রোজেন নাই তারা ক্যানিজারো বিক্রিয়া দেয়। আশা করি ক্যানিজারো বিক্রিয়া কারা দেয় আর অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কারা দেয় এইটা তোমাদের ক্লিয়ার। এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে ভাইয়া? এরকম কোয়েশ্চেন কিন্তু তুমি এক্সামে গেলেও পাবা। আচ্ছা, এবার দেখো 7 নাম্বার কোয়েশ্চেন। এখানে কি বলা আছে, একটা বিক্রিয়া দেওয়া আছে PCl5 ইকুয়ালস টু PCl3 প্লাস Cl2। এই গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে সরে যাবে? আচ্ছা, তো তোমার কাছে যখন ওই যে লাসাতিলের নীতি যে পড়ছো, লাসাতিলের নীতি অনুসারে চাপের একটা প্রভাব ছিল। কিসের প্রভাব? চাপের প্রভাব। চাপের প্রভাবটা কি ছিল? চাপ বাড়ালে, আমি একটা সংক্ষেপে লিখে দিই এখানে, চাপ বাড়ালে যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়া সেদিকে যাবে, যেদিকে
মূল সংখ্যা কম, বিক্রিয়া সেদিকে যাবে। চাপ বাড়ালে বিক্রিয়ার যেদিকে মূল সংখ্যা কম, বিক্রিয়া সেদিকে যাবে। তার মানে ভাইয়া দেখো এখানে উৎপাদের মূল সংখ্যা কত? উৎপাদের মূল সংখ্যা কিন্তু 2, আর বিক্রিয়কে কত? বিক্রিয়ক হচ্ছে 1। তার মানে আমাদের যে রুলস, সেই রুলসটা অনুসারে অর্থাৎ লাসাদি লেয়ার নীতি অনুসারে আমরা যদি এখানে বলে দিছি কোয়েশ্চেনে চাপ বৃদ্ধি করলে, হ্যাঁ, চাপ বৃদ্ধি করলে, তাহলে আমরা যেহেতু চাপ বাড়াইতেছি, তার মানে যেদিকে মূল সংখ্যা কম, বিক্রিয়াটা সেদিকে যাবে। তাহলে এখানে দেখো এই যে বিক্রিয়কে কিন্তু মূল সংখ্যা হচ্ছে 1 মোল, আর উৎপাদে হচ্ছে 2 মোল, তার মানে বিক্রিয়কের মূল সংখ্যা কম, তার মানে আমরা যেহেতু চাপ বাড়াইতেছি, তো বিক্রিয়াটা কি হবে? উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে। উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে, যে আমার যে সাইনটা, এটা খেয়াল করো। তার মানে কি আমাদের যে ডান সাইড থেকে বাম সাইডে যাবে, তাই না? দেখো এই যে ডান দিক থেকে বাম দিকে যেতেছে, তার মানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। আর আমরা যদি চাপ কমাইতাম তাহলে কি হবে? চাপ কমালে ওই যে যেদিকে চাপ কমালে আবার উল্টাটা হবে, চাপ কমালে যেদিকে মূল সংখ্যা বেশি, বিক্রিয়া সেদিকে যাবে, উল্টাটা হবে। আশা করি লাসাদিলিয়া নীতির মধ্যে যে চাপের প্রভাবটা আছে এটা তোমাদের ক্লিয়ার, এটা কিন্তু ভুল করা যাবে না ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা নেক্সট 8 নম্বর কোয়েশ্চেনে চলে যাব এখন। এখানে বলা আছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসটির আরএমএস বেগ বেশি? আচ্ছা, আরএমএস বেগের কিন্তু একটা ফর্মুলা আছে, আশা করি তোমাদের মনে আছে। না মনে থাকলে আবার মনে করে নাও। সিআরএমএস ইকুয়ালস টু কি? √3RT/m। এটা কিন্তু সিআরএমএস বেগের ফর্মুলা। তো এখানে আর মানে কি? আর মানে হচ্ছে মুলার গ্যাস ধ্রুবক, ওই যে 8.314 জুল পার মোল পার কেলভিন। আর টি তো টেম্পারেচার, তাই না? তো এখানে 3 ও কনস্ট্যান্ট, আর ও কনস্ট্যান্ট, টেম্পারেচার যে 27 ডিগ্রি সেলসিয়াস এটাও কনস্ট্যান্ট। বাকি আছে কি? এম। এম মানে কি? আণবিক ভর। তার মানে আমরা এই আণবিক ভর যেহেতু নিচে আছে, তার মানে আমরা বলতে পারি না সিআরএমএস ইজ প্রপোর্শনাল টু 1/√m, তাই না? এই যে √m, তার মানে কি? যার আণবিক ভর, মানে এই যে এম, যার আণবিক ভর বেশি তার সিআরএমএস বেগ কম, আবার যার আণবিক ভর কম তার সিআরএমএস বেগ বেশি। উল্টা হবে ব্যস্তানুপাতিক যেহেতু, তাই না? দেখতেই পাচ্ছ এই যে ব্যস্তানুপাতিক সম্পর্কটা, এই যে এটা। তাই আমরা আণবিক ভর দেখি কোনটার কি। আমাদের ম্যাথ করতে হবে না, ম্যাথ করে বের করা দরকার, তোমার তো ক্যালকুলেটর থাকবে না, ক্যালকুলেটর ছাড়াই এটা সলভ করতে হবে, এবং এটা সলভ করা যাবে। তো নাইট্রোজেন না, তো এখানে 14 দুগুণে কত? 28। অক্সিজেন 16 দুগুণে 32। আর হাইড্রোজেনের কত? 1 × 2 মানে 2। আর ক্লোরিনের হচ্ছে 35.5 × 2, তাহলে হচ্ছে 71। তো আমরা তো পড়ছিলাম কি, যার আণবিক ভর কম তারই তো আরএমএস বেগ বেশি হবে। আণবিক ভর কম কার? এই যে হাইড্রোজেনের, তাই না? হাইড্রোজেন আণবিক ভর সবচেয়ে কম, তার মানে ওর আরএমএস বেগ কি হবে? সবচেয়ে বেশি হবে। আই থিংক এটা তোমাদের ক্লিয়ার। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই এখন। 9 নম্বর কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি আলোক সক্রিয় অ্যালকোহল? কথা হচ্ছে আলোক সক্রিয় অ্যালকোহল কারা হবে? তারাই হবে যাদের কাইরাল কার্বন থাকবে। কি থাকতে হবে ভাইয়া? কাইরাল কার্বন। কাইরাল কার্বন। এন্ড কথা হচ্ছে কাইরাল কার্বন জিনিসটা কি? কাইরাল কার্বন জিনিসটা হচ্ছে এই যে একটা কার্বন, একটা কার্বনের কয়টা হাত? 4টা হাত না? এই 4টা হাত। এই 4টা হাতে যদি 4টা ডিফারেন্ট মূলক বা পরমাণু থাকে, ধরো এখানে আছে ডাব্লিউ, এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, এখানে আছে জেড। তো দেখো কার্বনের 4 হাতে কিন্তু 4টা ডিফারেন্ট মূলক এরকম যদি থাকে, যে কার্বনের 4 হাতে 4টা ডিফারেন্ট মূলক, তাহলে ওই কার্বনটাকে, এই যে এই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন, এবং এটাকে এরকম স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আলো সক্রিয় অ্যালকোহল হওয়ার জন্য অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে। এখন কাইরাল কার্বন কার আছে? তো দেখো আমরা যদি একটু চেক করি, এই যে এ নাম্বার অপশন, হ্যাঁ, এ নাম্বার অপশনে দেখো, আমরা যদি এটাকে একটু লিখি, যে এ নাম্বার অপশনে কি আছে? CH3 আছে। তারপর এই যে এই কার্বনটা দেখো, এই কার্বনের 4 হাতে কি কি আছে? এই কার্বনের আমি একটু নিচে একটু সাজিয়ে লিখি, এদের এই কার্বনে, তো এই কার্বনে এক হাতে কি আছে? CH3 আছে, আমি দিয়ে দিলাম এখানে CH3। আর কি আছে? এক হাতে আছে হাইড্রোজেন, আর এক হাতে আছে OH, তার মানে আমি এখানে দিয়ে দিলাম হাইড্রোজেন, এখানে দিয়ে দিলাম OH, আর এক হাতে কি আছে? CH3 আছে, CH3 আছে। তার মানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে এটা একটা ডিফারেন্ট মূলক, এটা একটা ডিফারেন্ট মূলক, এটা একটা ডিফারেন্ট মূলক, কিন্তু এই যে সেম মূলক কিন্তু দুইবার আছে। এই দেখো নিচেও মিথাইল, উপরও মিথাইল, তার মানে এখানে কিন্তু আলফা কার্বন, সরি, মানে এটা কিন্তু কাইরাল কার্বন হয় নাই, 4 হাতে 4টা ডিফারেন্ট জিনিস লাগবে, তার মানে এটা কিন্তু কাইরাল কার্বন হয় নাই। তার মানে কি হবে না? এটা আলোক সক্রিয় অ্যালকোহল
হবে না, তার মানে এ নাম্বার অপশনটা কি হবে না, সঠিক হবে না। আচ্ছা, এবার বি নাম্বার অপশনে যাও। তো বি নাম্বার অপশনে গেলেও তুমি এরকম ভাবে যদি বসাও তাহলে কোনোভাবেই 4 হাতে 4টা ডিফারেন্ট জিনিস পাবা না। সি নাম্বার অপশনে গেলেও সেম, 4 হাতে 4টা ডিফারেন্ট জিনিস পাবা না। এইবার আসো ডি নাম্বারে। ডি নাম্বারে কি কি আছে দেখো, এই কার্বনটা খেয়াল করো, এই কার্বনটা, এই কার্বন কি লিখলাম, এই পাশে কি আছে, CH3 আছে, আমি এখানে CH3 লিখে দিলাম। আর এই পাশে কি আছে, হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন। আর এই পাশে হচ্ছে কি OH। আর এখানে কি আছে, CH2 CH3। CH2 CH3 মানে কি, এই যে CH2 CH3। তো দেখো ভাইয়া, এক হাতে হচ্ছে মিথাইল মূলক, এক হাতে হাইড্রোক্সিল মূলক, এক হাতে হাইড্রোজেন, আর এক হাতে হচ্ছে ইথাইল মূলক। তাই মানে 4 হাতে 4টা ডিফারেন্ট জিনিস না। তার মানে এই যে কার্বনটা, এই কার্বনটাকে বলা হবে কাইরাল কার্বন। যেহেতু এটা কাইরাল কার্বন, তার মানে ও কি আলোক সক্রিয় অ্যালকোহল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আলোক সক্রিয় অ্যালকোহল হওয়ার জন্য কি হওয়া লাগবে, একটা কার্বনের 4 হাতে 4টা ডিফারেন্ট জিনিস হওয়া লাগবে, মানে কাইরাল কার্বন থাকতে হবে, তাহলেই সে আলোক সক্রিয় হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন নেক্সটে চলে যাই। দেখো ভাইয়া 10 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া? হ্যাঁ, কেন্দ্রাকর্ষী, এই কেন্দ্রাকর্ষী কিন্তু আরেকটা নাম আছে, কি নাম ভাইয়া, নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে কারা? এটা শর্টকাট হচ্ছে, এবার মনে রাখবা, অ্যালডিহাইড মূলক। হ্যাঁ, অ্যালডিহাইড অথবা কিটোন, অ্যালডিহাইড, অ্যালডিহাইড অথবা কিটোন, অ্যালডিহাইড অথবা কিটোন। তার মানে কি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কারা দিবে? এই যে অ্যালডিহাইড মূলক কোনটা ভাই, এই যে এটা CHO। আর কিটোন মূলক কোনটা, এই যে CO। তার মানে এই দুইটা যদি থাকে তাহলে কি হবে, আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। তাহলে এই দুইটা কই আছে, অপশন 4টা দেখো, এই যে দেখো সি নাম্বার অপশনে দেখো CHO আছে, তার মানে অপশন সিটাই তো কারেক্ট, চোখ বন্ধ করে। তার মানে সোজা কথা, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কারা দিবে, অ্যালডিহাইড মূলক অথবা কিটোন মূলক থাকলে সে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, এটা ভুল করা যাবে না কিন্তু। এরপর দেখো 11 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি মেটা নির্দেশক? কি নির্দেশক ভাইয়া, মেটা নির্দেশক। মেটা নির্দেশক কারা, আর অর্থ প্যারা নির্দেশক কারা? অর্থ প্যারা নির্দেশক, এটা বুঝতে হবে কিন্তু। মেটা নির্দেশক হচ্ছে দ্বিবন্ধন থাকবে, কি বন্ধন থাকবে, দ্বিবন্ধন। ঠিক আছে, দ্বিবন্ধন থাকলেই মানে কোনো মূলকে যদি দ্বিবন্ধন থাকে তাহলে হবে মেটা নির্দেশক। আর যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে, মুক্তজোড় ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন থাকলে হবে অর্থপ্যারা নির্দেশক। তাহলে এই যে ব্রোমিন, ব্রোমিনে ভাই এই যে মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে ব্রোমিন অর্থপ্যারা নির্দেশক। এই অ্যামিন, অ্যামিনে নাইট্রোজেনের এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে। কিন্তু এই যে নাইট্রোমূলক, হ্যাঁ নাইট্রোমূলক, এখানে কিন্তু ভাইয়া এই যে দেখো ডাবল বন্ড আছে, এটা হচ্ছে নাইট্রোমূলকের স্ট্রাকচার। তো এই নাইট্রোমূলকে কিন্তু ডাবল বন্ড আছে, তার মানে ডাবল বন্ড থাকলেই চোখ বন্ধ করে এটা মেটা নির্দেশক। আর মুক্তজোড় ইলেকট্রন থাকলেই চোখ বন্ধ করে এটা অর্থপ্যারা নির্দেশক। আর মেটা নির্দেশক হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয় করে, আর অর্থপ্যারা নির্দেশক হচ্ছে বেনজিন বলয় সক্রিয় করে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। বলা আছে কি নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? হ্যাঁ, অদ্রবণীয়। তো পটাশিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নিক যৌগ না, তার মানে এটা দ্রবণীয়। সোডিয়াম ক্লোরাইড, এটা লবণ, এটাও দ্রবণীয়। অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলো খুবই তীব্র তড়িৎ বিশ্লেষ্য। হ্যাঁ, এই দুইটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মানে যেগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য এগুলো 100% আয়নিত হবে। আর এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা, এটা হচ্ছে তোমার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এটা কম পরিমাণে আয়নিত হবে। আর এই যে সিলভার ক্লোরাইড আছে, ও কিন্তু সল্ট, ঠিক আছে, কিন্তু ও কিন্তু পানিতে দ্রবণীয় হবে না, পানিতে দিলে নিচে অদক্ষেপ হিসেবে থাকবে। তো অদক্ষেপ হিসেবে যদি থাকে তাহলে কি সে আর দ্রবণীয় হইলো না। তার মানে এটাই হবে কি অ্যান্সার, নিচে কোনটি পানিতে অদ্রবণীয়, সিলভার ক্লোরাইড। আচ্ছা, তো এখন দেখো এখানে দুইটার বিজারণ বিভব দেওয়া আছে, এটা তড়িৎ রসায়নের একটা কোয়েশ্চেন, গ্যালভানিক কোষে তোমাকে ইএমএফ বের করতে বলছে। আচ্ছা, তো এটারও বিজারণ বিভব দেওয়া আছে, নিচেরটারও বিজারণ বিভব দেওয়া আছে। তো আমরা এখন বুঝবো কিভাবে যে কোনটা অ্যান্সার হবে, বা কোনটা অ্যানোডে কাজ করবে, কোনটা ক্যাথোডে কাজ করবে। যার জারণ বিভব বেশি, যার জারণ বিভব বেশি, হ্যাঁ, যার জারণ বিভব বেশি সে হবে কি অ্যানোড, সে কি হবে অ্যানোড। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের জারণ বিভব কোনোটারই দেওয়া নাই, ঠিক আছে। তো এটা কি দেওয়া আছে, বিজারণ বিভব দেওয়া আছে। তো বিজারণ বিভব কত, জিঙ্কের বিজারণ বিভব হচ্ছে -0.76, মানে জারণ বিভব কত হবে +0.76। আর আয়রনের বিজারণ বিভব কত -0.41, মানে জারণ বিভব কত হবে
+0.41, তাই না? মানে জারণ বিভব বিজারণ বিভব হচ্ছে একটা উল্টা। তাহলে তোমরা এখন দেখতেই পাচ্ছ জারণ বিভব কার বেশি? জিঙ্কের বেশি। তার মানে জিঙ্কটা এখানে কি হিসেবে কাজ করবে? অ্যানোড হিসেবে কাজ করবে। আর আমাদের ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা বের করার উপায় হলো ই নট অফ অ্যানোড। অ্যানোডের কি বিভব লাগবে? অক্স। আচ্ছা আমি একটু ইয়াতে লিখি, বুঝতেছে না কেন। আচ্ছা, অ্যানোডের কি লাগবে? জারণ বিভব লাগবে। হ্যাঁ, অ্যানোডের জারণ বিভব। আর হচ্ছে ই নট অফ ক্যাথোড। ই নট অফ ক্যাথোড। ক্যাথোডের কি বিভব লাগবে আমাদের? বিজারণ বিভব লাগবে। তাহলে আমাদের যে উপরে যে দুইটা দেওয়া আছে এর মধ্যে জারণ কার হবে? জিঙ্কের জারণ হবে না, কারণ জিঙ্কের তো জারণ বিভব বেশি, তার মানে জিঙ্কের হবে অ্যানোড। তাহলে আমাদের জিঙ্কের জারণ বিভবটা এখানে বসাইতে হবে। জিঙ্কের জারণ বিভব কত? +0.76, +0.76 প্লাস ক্যাথোড বিজারণ। বিজারণ কার হবে? অবশ্যই আয়রনের হবে, তাই না? আয়রনের তো বিজারণ বিভব তোমাকে দেওয়াই আছে। তোমার লাগবে বিজারণ বিভব, মানে আয়রনের বিজারণ বিভবই লাগবে, দেওয়া আছে বিজারণ বিভব, তার মানে এটাই তো হবে -0.41। তুমি যদি এটা করো, বিয়োগ করো, তাহলে 6 থেকে 1 বাদ দিলে হবে 5, 7 থেকে 4 বাদ দিলে হবে কত? দশমিক না, সরি 3.0 প্লাস, অবশ্যই মানে +0.35। এটা কই আছে? এই যে অপশন বি তে আছে। তো অপশন বি টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার মানে হচ্ছে যার যদি এরকম ভাবে দেওয়া থাকে তাহলে যার জারণ বিভবটা তুমি চেক করবা। যার জারণ বিভব বেশি সেটা হবে অ্যানোড, আর যার জারণ বিভব কম সেটা হবে ক্যাথোড। তাহলে তুমি যখন ইএমএফ বের করবা, তুমি অ্যানোডের জারণ বিভবটা নিবা আর ক্যাথোডের বিজারণ বিভবটা নিবা, নিয়ে যোগ করে দিবা, যে রেজাল্টটা আসবে সেটাই आंसर। আচ্ছা, এবার দেখো নেক্সট কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন আছে লাস্ট, এটার পর আরেকটা আছে, 15টা কোশ্চেন আর কি। তো বলছে এসটিপি তে কোন গ্যাসটির এত গ্রামের আয়তন 2.24 লিটার? ঠিক আছে, আমরা তো জানি এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার, তাই না? তো আমরা তো মোল সংখ্যা একটা সূত্র পড়ছি না ভাইয়া, বলো তো কি পড়ছি? n ইকুয়ালস টু কি? W/m। এটা তো আমরা পড়ছি। আবার আমরা কি এটা পড়ি নাই ভাইয়া? n ইকুয়ালস টু আয়তনের জন্য এসটিপি তে আবার V/22.4 লিটার, এটা কি আমরা পড়ি নাই? তার মানে এটাও মূল সংখ্যা, এটাও মূল সংখ্যা, আমরা কি আমরা একসাথে লিখতে পারি না? W/m ইকুয়ালস টু V/22.4। আমার লাগবে কি? কোন গ্যাসটি, মানে তোমার গ্যাসটা বের করতে হবে, মানে আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর বের করে দেখতে হবে যে এই চারটার মধ্যে কার আণবিক ভরের সাথে আমি যেটা বের করছি সেটা মিলে। তো চলো আমরা আণবিক ভরটা বের করি। তাহলে আমাদের m ইকুয়ালস টু হবে W ইন্টু 22.4 ডিভাইডেড বাই W ইন্টু 22.4 বাই V। হ্যাঁ, তাহলে এখানে W এর মান কত? 4.4 গ্রাম। 4.4 গ্রাম ইন্টু হচ্ছে 22.4, আর V এর মান হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো 2.24 লিটার, তাহলে হবে 2.24 লিটার। হ্যাঁ, আচ্ছা আমি ক্যালকুলেশনটা আমি উপরে, এটা অবশ্যই তোমাকে কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতে হবে, ঠিক আছে? এখানে আমি একটু দেখাই। হ্যাঁ, 4.4 ইন্টু 22.4 বাই হচ্ছে 2.24, ঠিক আছে? তাহলে এখানে দেখো ভাইয়া, এই যে 4.4 তুমি যদি দশমিকটা উঠায় দাও তাহলে কি হবে? এই যে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 ঘর, এজন্য একটা 0, ইনটু এটার জন্য 22.4। তো এখানেও তুমি সেম কাজটাই করবা, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে জাস্ট একটা ঘর, এজন্য একটা 0 দিবা, ইনটু 2, এখানে 224, এটার জন্য এখন করতেছি এটার জন্য। তো দেখো দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2 ঘর মানে দুইটা 0, তাহলে এখানে নিচে যে 100টা, সেই 100টা কি? এই যে 1 2 ঘর 2 0, এটা কি উপরে চলে যাবে না ভাইয়া? দেখো এটাই তো হবে, তাই না? এটা খুবই সিম্পল হয়ে গেছে কিন্তু ক্যালকুলেশন। এই যে দেখো 224 কাটা, এই যে 10 10 এ 100, আর এই যে উপরে 100 কাটা, থাকবে কত? 44। কত থাকবে ভাইয়া? 44। তো আমরা তো জানি 44 কার? এই যে কার্বন ডাইঅক্সাইডের, তাই না? মানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এটা সঠিক অ্যান্সার। মানে এখানে যে গ্যাসটার কথা বলা হচ্ছে সেই গ্যাসটা হবে কি? কার্বন ডাই অক্সাইড। তো আশা করি এটা তোমাদের ক্লিয়ার। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, ফ্যালিং দ্রবণ, নিচের কোন যৌগটি ফ্যালিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল বর্ণের অদক্ষেপ দেয়? আচ্ছা, এখন কথা হচ্ছে ফ্যালিং দ্রবণের সাথে কারা বিক্রিয়া করে? হ্যাঁ, ফ্যালিং দ্রবণের সাথে বিক্রিয়া করে হচ্ছে অ্যালডিহাইড। কারা ভাইয়া? অ্যালডিহাইড। কিটোন কিন্তু এই বিক্রিয়াটা করে না, শুধুমাত্র অ্যালডিহাইডই ফ্যালিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? এখন দেখো এই চারটা অপশনের মধ্যে কোথায় অ্যালডিহাইড আছে? এই দেখো একদম ইজি, এই যে সিএইচও অ্যালডিহাইড আছে। আর বাকি কোথাও কি এখানে অ্যালকোহল মূলক আছে, অ্যালকোহল মূলক তো অ্যান্সার হবে না। এখানে কিটোন মূলক আছে, কিটোন মূলক তো ফ্যালিং দ্রবণ দিবে না। এখানে হচ্ছে
ইথাইল কি এখানে সি ডাবল ও ইথাইল এসিটেট আর কি। তো এটাও কিন্তু বি নাম্বার যেটা এখানেও কিন্তু অ্যালডিহাইড মূলক নাই, মানে বি নাম্বার যৌগটাও কি ফেলিং দ্রবণ বিক্রিয়া দিবে না। ফেলিং দ্রবণ বিক্রিয়া কারা দিবে? অ্যালডিহাইড যারা, অর্থাৎ যাদের কি আছে সিএইচও এই কার্যকরী মূলকটা আছে, এই কার্যকরী মূলক কার আছে? এই 15 নাম্বার অপশনে আছে। তো আশা করি তোমরা এই ফেলিং দ্রবণটা বোঝা গেছে। আরেকটা মনে রাখো যে অ্যালডিহাইড কিন্তু আরো একটা বিক্রিয়া দেয়, কোনটা দেয়? টলেন বিকারক বিক্রিয়া, টলেন বিকারক, টলেন বিকারক, ঠিক আছে। আবার এই টলেন বিকারক বিক্রিয়া কিন্তু কিটোন দেয় না, হ্যাঁ, তার মানে কি অ্যালডিহাইড ফেলিং দ্রবণ বিক্রিয়া দেয়, টলেন বিকারকের বিক্রিয়াটাও দেয়, কিন্তু কিটোন ফেলিং দ্রবণ বিক্রিয়া দেয় না, টলেন বিকারকের বিক্রিয়া তো দেয় না। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমাদের সকলের জন্য শুভকামনা। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটা করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা মনোযোগ দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, প্রশ্ন ব্যাংক দেখো, ইনশাল্লাহ তোমাদের ভালো একটা পজিশনে চান্স হয়ে যাবে। আল্লাহ ভরসা। দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।